নমস্কার দাদা, আমার গবেষণার জন্য আপনার সাথে কয়েকটা বিষয়ে আপনার অনুমতি নিয়ে একটু কথা বলতে চাই। যে যারা প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী তারা কিভাবে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির পরিবেশ এবং পরিকাঠামোর সঙ্গে কিভাবে নিজেদেরকে সমঝোতা তৈরি করছে বা খাপ খাওয়াচ্ছে, সেই বিষয়ে আমার গবেষণা। তো এই বিষয়ে আপনার জীবনের গল্প এবং অভিজ্ঞতার গল্প আমি শুনতে চাই। আমি নিজে প্রথম প্রজন্মের লেখাপড়া শেখা লোক। আমার বাবা মা দুজন নিরক্ষর। আমি যখন প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় পড়াশোনা করছি, আমি জানি না, আমি অনুভব করতাম যখন অন্যান্য বন্ধুদের বাবা মা যখন মাঝে মাঝে তাদের এগিয়ে দিতে আসতেন, কিংবা টিচাররা যখন সেই সকল অভিভাবকদের সঙ্গে তারা কথা বলতেন, সেখানে আমার অভিভাবক কখনো যাননি, যেতে পারেননি, সময়ও ছিল না, সম্ভবও ছিল না, কিংবা তারা একটু সংকোচ বোধ করতেন, ভয় পেতেন যে নিজেরা লেখাপড়া জানি না, স্কুলে যাব, এবং শিক্ষকদের সমীহ করতেন, লেখাপড়া যারা মানুষদের সমীহ করতেন। সেদিক থেকে মনে হতো যে শিক্ষার্থীদের বাবা মা তথাকথিত আলোকপ্রাপ্ত, শিক্ষিত কিংবা বিত্তবান, তাদের সঙ্গে শিক্ষকদের একটা অন্যরকম হৃদ্যতা ছিল। দৈনিক যোগাযোগ, তাদের সন্তান সম্পর্কে যোগাযোগ, এবং তাদের সন্তানেরা আরো বেশি অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে পড়াশোনা করতে, শুধু তাই নয়, শিক্ষকেরা খোঁজ দিতেন ক্লাসে, কি তোর বাবা আমাকে এই বলেছে, কথা বলেছে, কেমন হচ্ছে পড়াশোনা, কি হয়েছে, ভালো করে পড়িস, তোর বাবার সঙ্গে গেলাম, দেখা হলো। বেশ উৎসাহ প্রবণ কথোপকথনে তারা সেই সব শিক্ষার্থীরা আরো বেশি করে উজ্জীবিত হতো। এবং ক্লাসে কিছু পিছিয়ে পড়া যারা নতুন প্রজন্মে পড়াশোনা করছে, প্রথম প্রজন্মে পড়াশোনা করছে, তাদের দিকে তারা এমন ভাবে তাকাতো যেন এরা অবাঞ্ছিত কোন দূর থেকে এসছে, কিভাবে এসছে, এদের একটা দূরত্ব এবং পার্থক্য দুটোই বজায় থাকতো। এটা আমি স্কুলে দেখেছি, প্রাইমারি এবং মাধ্যমিক, কলেজে গিয়েও আমি দেখেছি। সেটা কলেজে গিয়ে দেখতাম আরো একটু অন্যরকম। সেখানে দুটো জিনিস ধরা পড়তো। এক, অমুক বড় বাড়ির ছেলে পড়তে এসছে, অমুক নেতার ছেলে পড়তে এসছে, নেতার আত্মীয় পড়তে এসছে, আর অমুক বন্ধুর ছেলে, অধ্যাপক কিংবা প্রফেসর যাই হোক, কিংবা যার আত্মীয়রা আমেরিকায় থাকে, লন্ডন থাকে, সেও খুব তাড়াতাড়ি সেখানে চলে যাবে, তার আগে কিছুদিনের জন্য এখানে পড়াশোনা করতে এসছে। এই ধরনের যখন কথোপকথন দেখতাম, তাদের প্রতি একটু প্রিন্সিপাল থেকে শুরু করে অধ্যাপকদের একটু অন্যরকম সুনজর থাকত, এবং তাদের পড়াশোনা কতটা করত, তাদের জানা কতটা ছিল, তার চেয়ে বেশি ছিল জাহির করার প্রবণতা এবং তাদেরকে একটা প্রচারের আলোকে পৌঁছে দেওয়া। যে কারণে যারা প্রথম প্রজন্মের পড়াশোনা করে কলেজে গিয়ে পৌঁছেছে কষ্ট করে, তারা গভীরভাবে পড়াশোনা করলেও তাদের মধ্যে একটা হীনমন্যতা বোধ কাজ করত। এই হীনমন্যতা বোধ কাজ করাটা স্বাভাবিক ছিল, যে তারা মনে করতো যা পড়েছে এটাই সব নয়, আরো পড়তে হবে, মনে হয় আমি ঠিকঠাক জানি না। কিন্তু নতুন একজন অধ্যাপক যিনি নতুন জয়েন করেছেন, তিনি তো চেনেন না কে রাজনীতির লোক, কে এলিট ক্লাস, কে ফার্স্ট জেনারেশন লার্নার। তিনি ক্লাসে যখন সবাইকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর যখন সাহস করে প্রথম প্রজন্মের ছেলে মেয়েরা যখন উত্তর দিচ্ছে সবচেয়ে বেশি এবং সর্বাধিক উত্তর দিয়ে সন্তুষ্ট যখন করেছে, আর যারা এলিট ক্লাস তাদের যখন সেই সব প্রশ্নপত্র উত্তর দিতে পারছে না, তখন একটা অন্যরকম পার্থক্য বোঝা গেছে। এবার এই যে যিনি নতুন এসছে, জানেন না কে বড় কে ছোট, কে প্রথম প্রজন্ম, কে একেবারে বংশগত সূত্রে প্রাপ্ত কয়েকটা প্রজন্ম শিক্ষা জ্ঞান আলোকে উদ্দীপ্ত, এটার পার্থক্য তিনি জানতেন না। কিন্তু তার প্রশ্নের প্রেক্ষিতে যে উত্তরগুলো তিনি পেলেন, তাতে মনে হলো পিছিয়ে পড়া ছেলে মেয়েরা, যার প্রথম প্রজন্মের, যাকে পিছিয়ে ফেলে রাখা হয়েছে, যাকে বলে ব্যাক রিটেন্ড, সেই ছেলে মেয়েরা কিন্তু সংকোচে হোক, ভয়ে হোক, পড়ার তীব্র বাসনা থেকে হোক, আকাঙ্ক্ষা থেকে হোক, তারা কিন্তু পড়াশোনা করছে।
তারা লাইব্রেরিতে দল বেঁধে গিয়ে গল্প করে না, এক জায়গায় বসে পড়ার ভান করে না, গিয়ে তার রোজ লাইব্রেরিতে যায়, বই তুলে নিয়ে বাড়ি যায়, বাড়ি গিয়ে পড়ে আবার জমা করে আবার নতুন করে। অর্থাৎ তারা সেখান থেকে লাইব্রেরি ক্যাটালগে বেশিরভাগ বই পড়ে ফেলছে। আর যারাই প্রচারপ্রাপ্ত, আলোকপ্রাপ্ত যে সমস্ত সন্তানেরা এখানে পড়াশোনা করতে এসেছে, তাদের লাইব্রেরিতে পড়াটাও একটা খবর। আজকে লাইব্রেরিতে অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছে ছেলেটি, আজকে লাইব্রেরিতে অনেকক্ষণ পড়াশোনা করছে মেয়েটি, ভাবা যায় না। মেয়েটি কিন্তু ব্রাইট, খুব ছেলেটি কিন্তু ব্রাইট। এই কথা চলে গেল স্টাফ রুমে। স্টাফ রুমের পাশ দিয়ে যখন যাওয়া হয়, আলোচনার শব্দগুলো ভেসে আসে এসব ব্রাইট আলোকপ্রাপ্ত ছেলে মেয়েদের কথা। কিন্তু যারা প্রথম প্রজন্মের ছেলে মেয়ে, তারা কিন্তু আলোচনা আসে না, তাদের নামও যেন স্মরণে আসে না। অ্যাটেন্ডেন্সের সময় রোজই মনে হয় এই নামটা অপরিচিত। 3 বছর অনার্স পাশ করার পরও ছেলেটি অপরিচিত লাগে। তুমি অমুক ব্যাচের? হ্যাঁ। তুমি পড়তে তাহলে অমুক ব্যাচের? ঠিক এইরকম একটা পর্যায়ে প্রথম প্রজন্মের ক্ষেত্রে। আর যারা বংশানুক্রমিক ভাবে এলিট, তাদের ছেলে যদি পড়াশোনার মাঝখানে কোন রকম চরিত্র হনন, পদস্খলনে চলেও যায়, তবু তাদের সেটা পদস্খলনের কথা গোপন হয়ে যায়। হ্যাঁ রে, ও তো পড়ছিল বেশ, তারপর যেন একটা বেটার চান্স পেয়ে চলে গেল, ও আর এলো না। দ্যাট ইজ বেটার চান্স, সিলেট ক্লাস। এবং সেটা পদস্খলনের কথা চেপে গিয়ে তার বেটার চান্সটা কিভাবে আলোচনার মধ্যে চলে আসে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা একটু দেখতে যাই, এটা কিন্তু আমরা দেখব একেবারে ভারতবর্ষে না, পৃথিবীর সব দেশে একই। এটা এক ধরনের রাজতন্ত্র, সামন্ততন্ত্র এবং তারই অনুসৃত রীতি ধনতন্ত্রের সমাজে এটা প্রবাহিত। কারণ আমরা যে গণতন্ত্র বলি, গণতন্ত্রটা তো প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের বুলি আমরা আওড়াই, গণতন্ত্রের পদ্ধতি আমরা মানতে চেষ্টা করি, কিন্তু গণতন্ত্রের পদ্ধতি মানে রাজতন্ত্রের কাঠামোর পর দাঁড়িয়ে, সামন্ততন্ত্রের কাঠামোর পর দাঁড়িয়ে আমরা গণতন্ত্রের অভিনয় করি। সেই জন্যে আমাদের এলিট ক্লাস যেখানে ছিল সেখানেই আছে, সেইখানে পৌঁছানোর মতো ফার্স্ট জেনারেশন লার্নারের সে আজও পর্যন্ত কোনো তাদের সুযোগ হয়নি, সুযোগ দেয়া হয়নি তাদেরকে। আর সবচেয়ে বড় কথা, সুযোগ দেয়া হয়নি এই কারণেই যে তাদেরকে সবসময় পিছনে রাখার চেষ্টা হয়েছে, কারণ পজিশনটা বংশানুক্রমিকভাবে রাখতে হবে। তার জন্য সমস্ত পলিটিক্স তারা করবে। যন্ত্রণা শিশু তো পরিণত নয়, তার সেই যন্ত্রণা শুধু কুকুরে করে কান্না করা ছাড়া কোন যুক্তি তার মাথায় আসে না, লজিক তার মাথায় আসে না, এবং যুদ্ধ করার মতো লজিক তার আসে না। এই যন্ত্রণা ভোগ করে। কিছু কিছু মেয়ে হয়তো টিকে যায়, পড়াশোনা করে, বাকিদের বিয়ে হয়ে যায় এই সময়। এখনো পর্যন্ত যতই কন্যাশ্রী চালু হোক, সবই চালু হোক, এখনো পর্যন্ত কিন্তু এটা চলছে। রূপশ্রী চালুতে কিছুটা ব্যাহত হলেও বহু বাপ মা আমি দেখেছি তারা রূপশ্রী কন্যাশ্রী ভরসা করে না। তারা মনে করে পাত্র পেয়েছি, বিয়ে দিয়ে আমি হালকা হই, কারণ আমি মেয়ের চাপ নিতে পারবো না। তাহলে পরিবারের যন্ত্রণা। এইবার বিয়ে হওয়ার পর যাদের সঙ্গে পড়াশোনা করতো তাদের দেখলে, রাস্তায় দেখলে মেয়েটির বুকের মধ্যে হাহাকার যন্ত্রণা শুরু হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে। সে মুহূর্তের মধ্যে ভুলে যায় তার ওই হাজবেন্ডের কথা, সুখের কথা, স্বামীর কথা, সবকিছু তার ভিতরে নেমে আসে। তখন হাজবেন্ডের মনে হয় সে তাকে টর্চার করছে, যেন হাজবেন্ড তাকে, শ্বশুরবাড়ি তাকে টর্চার করছে। তার তো একটা সুন্দর জীবন ছিল, পড়াশোনা করবে, আবৃত্তি করবে, গান করবে, এই দল বেঁধে স্কুলে যাবে, পরীক্ষা দেবে, আরো পড়াশোনা করবে, দিগন্ত খুলে যাবে তার সামনে। এই স্বপ্নে সে বিভোর, সে আরো যন্ত্রণা ভোগ করে। এই যন্ত্রণা সে বলতে পারে না মাকে, বাবাকে বলতে পারে না, হাজবেন্ডকে, শাশুড় শাশুড়িকে, সারা জীবন বহন করার যন্ত্রণা। বিয়ে হয়েছে জোর করে, সেই যন্ত্রণার লোককে বলা যায়, কিন্তু এমন এমন যন্ত্রণা আছে যা কাউকে শেয়ার করা যায় না। ঠিক এই যন্ত্রণা মেয়েটা। রাত হয়ে যাবে যখন
যার উচ্চশিক্ষায় যে কয়েকটি মেয়ে অত্যন্ত জেদের সঙ্গে এসে পৌঁছলো সেখানে কিন্তু স্মুথলি সে পৌঁছালো না। যন্ত্রণা প্রথম পেয়েছিল আর পাইনি তা না, যন্ত্রণা কিন্তু সে প্রত্যেকটা দিন যত দিন তার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ তার দেহের গরম বেড়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আমাদের সমাজে তার সমবয়সী ছেলেরা হয়তো তো কুদৃষ্টি দেয় না, কিন্তু বাপ মায়ের যারা বন্ধু কিংবা যারা সেই কাছাকাছি বয়স, তারা বাঁকা চোখে তাকিয়ে এটা কুৎসিত কথা তার বাপ মাকে সময় পেলে বলে দেয়, কিরে মেয়েটা কিন্তু ঠিক সুবিধের হচ্ছে না, তো বেড়ে যাচ্ছে, দেখছিলাম অনেক কিছু কাল্পনিক গল্প চলে যায় মেয়ের সম্পর্কে। এইগুলোর যন্ত্রণা বুঝতে পারে না কেউ। মা বাপ তখন বাধ্য হয়ে মেয়েটাকে ঘরের মধ্যে শাসন করে, না পারে বলতে, না পারে শুনতে। তবুও সে জেদের বসে পড়াশোনা করে হয়তো কলেজে এলো। কলেজে আসার পর টাকা বাড়ি দিতে পারবো না, তো তুই পড় দিয়ে নিজে পারে, টিউশন পড়াচ্ছে সে এ কাজ করছে, হাতের কাজ ও কাজ করছে, দুটো টাকা রোজগার করছে, করে সে কলেজের মাইনে দিচ্ছে, বই কিনছে, পড়াশোনা করছে, তার পুষ্টিহীনতায় ভুগছে, পড়াশোনা করছে। সেখানে গিয়ে হাতছানি, কাদের দুটো শ্রেণী হাতছানি আছে। কারণ তার যদি সুন্দর রূপ হয়, তাহলে সবচেয়ে অসভ্য ছেলে থেকে শুরু করে যারা সিনিয়র তারা ওদিকে তাকাবে, টিচার যারা তারা তাকাবে, কুৎসিত ভাবে ইঙ্গিত দেবে। আর যদি একটু চেহারাটা আট পৌরে চেহারা হয়, তাহলে তার দিকে একটু কম তাকাবে, কিন্তু কুৎসিত কথা কিন্তু বলতে ছাড়ে না কোনো সময়। সেই কথাগুলো তাকে সেজন্য সেই শুনতে পায়, আর শুনতে পাবে না, এভাবে ইঙ্গিত করে। পড়াশোনা করে যদিও বা রেজাল্ট ঠিকঠাক সে আশানুরূপ পায় না, যা পরিশ্রম করে। আর যারা টুকলি করলো, যারা ইলেক্ট ক্লাসের ছেলেমেয়েরা টুকলি বিদ্যা জানে, তারা কি করে করতে হয় সবকিছু, তাদের টুকলিটা একটু প্রশ্রয় পেয়ে যায়, কেউ দেখে না, তাদের নম্বর খাতায় একটু অন্যরকম লেখা হলেই আর ভালো লিখেছে, মৌলিকতা আছে, তার নম্বর পেয়ে গেল। আর এই পরিশ্রমে কাতর হয়েছে, পরিশ্রম কাতর না, পরিশ্রমের দ্বারা কাতর হয়ে গেছে, যন্ত্রণা পায়, সেই মেয়েটির খাতায় যত কষ্ট করে লিখতে হবে সেগুলো কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশন করলো না। তবু সে উচ্চশিক্ষার ক্ষেত্রে পৌঁছালো। এবার হিসাব করে দেখলো, কিরে উচ্চশিক্ষা সকলের জন্য নয়, তোদের ব্রেন কাজ করবে না রে, তোর বাবা কি করতো, পরিচিত তো নয় সমাজে, তোরা কি করছিস এসব, হবে না এসব তোদের দ্বারা, যা চেষ্টা করে দেখ কি করবি, একটা ধর করে নম্বর দিয়ে দিল 55 নয়, বিলো 50 নম্বর পেয়ে গেল। এমএটা পাশ করলো বটে, কিন্তু তার উচ্চশিক্ষা দুয়ার বন্ধ করে দিল। সে কিন্তু যথাযথ যোগ্যতায় পড়াশোনা করে বেশি নাম্বার পাওয়ার যোগ্যতা ছিল তার, কিন্তু টিচার তার খাতায় নম্বর কমিয়ে দিয়েছে, আর যার পাওয়ার কথা না সে বেড়ে গেছে। এইটা যদি তোমরা বিশ্বাস না করো আমার কথা, যারা এসসি ওবিসি পিছিয়ে রাখা মানুষ, তাদের খাতা বের করে নিয়ে আসো আরটিআই করে, আর যারা বেশি নম্বর তাদের খাতা আরটিআই করে বের করে দুটো পাশাপাশি নিরপেক্ষ ইভ্যালুয়েশন করতে দাও, জেরক্স করে, তখন বুঝবো কে বেশি পায়। কারণ আমি সেই প্রফেশনে আছি, আমি জানি ফার্স্ট জেনারেশন লার্নার তারা কি করে, তারা কোনো সময় দাবি করতে পারে না আমাকে এত বেশি নাম্বার দিন, কিন্তু এলিট ক্লাসের ছেলে মেয়েরা আগে থেকে চাপ সৃষ্টি করে, পক্ষান্তরে, স্যার এটা যদি বেশি নাম্বার পায়, এটা কিন্তু এটা পাবো আমি, কিন্তু এটা আপনি দেবেন, কিন্তু দেখবেন, কিন্তু অয়েলিং থেকে থ্রেটিং পৌঁছে যায় তারা। পরিসর দিয়েছে, এবং সমাজে তাদের বাপ মার এই রীতিটা আমি মনে করব তার উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। অ্যাডমিশনের সময় আমি দেখেছি একটা অলিখিত রিজার্ভেশন তারা মেনটেন করে চলছে সবকিছু, চাকরিতে এবং অ্যাডমিশনে। ফোন করে বলছে, চিঠি লিখে বলছে, ভাই দেখবেন কিন্তু উনি কিন্তু ওকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। গভর্নমেন্টের যে রুল, ইউনিভার্সিটির রুল ব্রেক করে ওকে অ্যাডমিশন নিতে হচ্ছে, নিচ্ছে। তাহলে এই যে ভোগ করলো, তার মেরিটে তার নাম তলায় থাকে, এসসি ওবিসির তলায়। সে আজকে যখন ভর্তি হলো, তার মধ্যে শুনবে রিজার্ভেশনের বিরুদ্ধে সে কথা বলছে, সে অলিখিত রিজার্ভেশন ভোগ করেছে অবৈধভাবে, আর যারা তার ন্যায্য রিজার্ভেশনটা সে মেরিট পাচ্ছে তাদেরকে সে ঘৃণার চোখে দেখছে। এবং চাকরির ক্ষেত্রে তাই, ওই যে
চিঠি লিখে দিল, চাকরিটা পেয়ে গেল, কোনো ইন্টারভিউ নেই, ওপেন পরীক্ষা নেই। ওপেন পরীক্ষা যদি বা হয় তবু ওর ক্ষেত্রে ওকেই নেবে, বাকিদের রিজেক্ট করে ফেলে। তুমি তো কথা বলতে পারো, সরি তোমার তো হবে না। দেখো তো কি সুন্দর। সুতরাং এই অলিখিত রিজার্ভেশন যারা রেখে দিয়েছে সংরক্ষণ, এলিট ক্লাস, পলিটিক্সও তাই। আজকে মেয়েদের লেখাপড়ার যন্ত্রণা তো তুমি শুনলে, তারা এমন কমেন্টস শোনে ক্লাসে টিচারদের দ্বারা, সবাইকে তুই তো পড়লে চাকরি নিয়ে যাবি, আজকাল কোনো ব্যাপার নেই, ও এটুকুতে হয়ে যাবে, অত লিখতে হবে না, অত জানতে হবে না তোকে, নে চাকরি পেয়ে গেলি তো আর কি। তারপর সোনার চামচ, সোনার চাঁদ, সোনার টুকরো, এগুলো তো শুনতেই হয়। এদেরকে কেন শুনতে হয়? কারণ আগেই আমি সূচনায় বলেছিলাম, সমাজে তারা মনে করত তাদের শ্রেণী, এলিট শ্রেণী, তারাই একমাত্র মানুষ, এদের শুধু তাদের, বাকিদের নয়। বাকিরা কেন ফার্স্ট জেনারেশন লার্নার, ডেমোক্রেসির সুযোগ নিয়ে, সংবিধানের সুযোগ নিয়ে সামনে এসে কম্পিটিশনে দাঁড়াবে, তাদের কম্পিটিশনের জন্য এই এলিট ক্লাসের ছেলে মেয়েদের আজকে পরীক্ষায় বসতে হচ্ছে, প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি তারা বঞ্চিত হয় তাহলে তো ওদের সঙ্গে প্রতিযোগিতায় পারা যাবে না। তাহলে সরকারি আইন এবং মানসিক একটা পলিউশন তৈরি করো, সামাজিক পলিউশন, মানসিক পলিউশন তৈরি করো একটা, যে এদেরকে নানা রকম ভাবে কথা বলে বলে মানসিক ভাবে দুর্বল করে দাও, হীনমন্যতায় পৌঁছে দাও, এবং যে করে হোক ওদেরকে হটিয়ে দাও, সরকারকে বাধ্য করো, আন্দোলন করো। আজকে বলো তো, প্রাথমিক ইংরেজি ফিরিয়ে আনার জন্য কাদের উৎসাহ ছিল, আন্দোলন ছিল? ইংরেজির ভয়ে তাহলে এই বস্তি গ্রামের মানুষকে পড়াশোনা করতে আসবে না। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে বরাদ্দ কমিয়ে দাও যাতে ওই স্কুলে পড়াশোনা কমে যায়, আর ইংলিশ মিডিয়াম স্কুল খুলে দাও যাতে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে গিয়ে তারা দেশে ফিরে এসে শাসন করবে। মেধা নাই বা টাকা দিয়ে করবো। এলিট ক্লাস এটা। তারা রিজার্ভেশনের বিরুদ্ধে যাচ্ছে কোথায়? তারা এইরকম নানা রকমের ছবি, নানা রকমের প্রচার মাধ্যম তৈরি করেছে, সিনেমা টিনেমা, যে রিজার্ভেশনের সুযোগে ধনী হয়ে গেছে যারা, তাদের সন্তানরা রিজার্ভেশন পাবে, তাই না? অলিখিত রিজার্ভেশন তাদের আছে, তারাই অভিযোগ করছে। তা যারা এই অলিখিত রিজার্ভেশন কয়েক হাজার বছর ধরে নিয়ে এসছে, তা না ধরে যদি ব্রিটিশ পিরিয়ড থেকে বলতে ধরি, তাহলে সেই কটা প্রজন্ম পার হতে দিয়ে দেখে আগে, তা তো দিচ্ছ না। তোমার ওর প্রতি নজর গেছে। তুমি একবার তো বলনি যাদের পিছিয়ে রেখেছো, যন্ত্রণায় হাহাকার করছে কোটি কোটি মানুষ, তাদেরকে আনতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, এটা তো বলনি তুমি। আজকে পরিসংখ্যান বলে দিচ্ছে যে দেশের মোট জনসংখ্যার মাত্র 10% যারা, তাদের ছেলে মেয়েরা 99% চাকরি ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে উচ্চ জায়গায় বসে আছে, আর যারা 90% মানুষ, তাদের মধ্যে থেকে মাত্র 10% চলে এসছে পড়াশোনা করছে। তাহলে জায়গা দখল করেছে কারা? অর্থনীতি, রাজনীতি, বিদ্যা কিংবা মানে উচ্চ হিন্দু জুড়ে বসে আছে সরকার। মেয়েরা প্রথমত চিরকাল তাদেরকে দলিত করে রাখা হয়েছে, পিছিয়ে রাখা হয়েছে। তারা যদি আজকে কোনো প্রতিষ্ঠানে যায়, তারা পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে বাধ্য হয়। যখন নারী কোনো প্রতিষ্ঠানের শীর্ষে রাখে, সেই নারীকে সামনে রেখে আমাদের দেশের লুম্পেনের দল তখন আরো বেশি করে অসভ্যতা করে। জবাব সেই নারীকে ভয় দেখাবে, ব্ল্যাকমেইল করবে, তোমাকে ক্ষমতায় রেখেছি আমরা, তোমাকে একটা দেখতে হবে, সামলাতে হবে, নইলে তুমি ক্ষমতায় থাকতে পারবে না। সেটা তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠান বলো, সেটা বড় শিক্ষা প্রতিষ্ঠান বলো, কোন সামাজিক প্রতিষ্ঠান বলো বা রাষ্ট্র বলো, সব ক্ষেত্রেই একই। যখন নারীকে ক্ষমতা শীর্ষে বসাবে তখন নারীর যন্ত্রণা শেষ নেই। তখন লুম্পেন পার্টি এই নারীকে শোষণ করে, অত্যাচার করে, যা কিছু অন্যায় করে তার প্রতি। যখন দলিতকে যখন রাষ্ট্রপতি করে, ক্ষমতায় রাখে, তখন লুম্পেন পার্টি তখন
দলিতদের নিধন করলে রাষ্ট্রপতি তখন কিছু বলার থাকে না, রাষ্ট্রপতি তখন বলে না এমন কিছু ঘটছে না, কারণ তার সিংহাসন বসে আছে লুম্পেনদের হাতে। আজকে গার্লস স্কুলগুলোতে নারীরা বেশি লাঞ্ছিত হয়, মেয়েরা বেশি লাঞ্ছিত হয়, কারণ এই গার্লস স্কুলে ম্যানেজিং কমিটিতে পুরুষরা চালায়, গভর্নিং বডি পুরুষরা চালায়। সেই তুলনায় কোয়েড স্কুলে একটু কম, বয়েজ স্কুলে তো নারীর কোনো প্রশ্ন ওঠে না। আমি গভর্নিং বডির যত স্কুল কলেজ দেখি, স্কুলে ছেলে মেয়েরা প্রচুর পড়ে, মাকে কোনো সময় দেখিনি দাঁড় করাতে কোন কমিটি মেম্বারকে, বাবা ওয়াই মেয়েদের স্কুলে কেন বাবা মিটিং করতে যাবে, কেন মা যাবে না? বহুবার আমি বলেছি এই সমস্ত কথা, কিন্তু জানি না কবে এটার রূপায়ণ হবে। সাপোজ আজকে গার্লস কলেজগুলোতে কেন পুরুষরা টিচার হবে? সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে পুরুষদের, সেটা ঠিক না। পড়াশোনা ঠিকঠাক হয়? আমি তো এখানে সন্দেহ করি পড়াশোনা কোনো ঠিকঠাক হয় না, আর মানসিক ভাবে তার সুস্থ থাকতে পারে না। মেয়েরা মানসিক সুস্থ থাকতে পারে না তারা, কারণ গভর্নিং বডি, গার্লস কলেজের গভর্নিং বডি সবাই মহিলা হতে হবে, অধ্যাপক সব মহিলা হতে হবে, ক্লার্ক সব মহিলা হতে হবে, তবে তাদের মানসিক স্বাধীনতা আসবে, শান্তি আসবে, স্বাস্থ্য ঠিক থাকবে। ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই, মহিলা ইউনিভার্সিটি, পুরুষ টিচার, তার কাছে মেয়েরা রিসার্চ করতে যাচ্ছে, শিখতে যাচ্ছে, পুরুষের টর্চার হজম করতে হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয়। পুরুষের যে সমস্ত ফিজিক্যালি মেন্টালি যে ধরনের টর্চার, সেগুলো হজম করে চুপচাপ থাকতে হচ্ছে শুধু ডিগ্রি পাওয়ার লক্ষ্যে। যখন হোস্টেলে থাকে মেয়েটি, তখন তো আরো ডেঞ্জারাস। মেয়েদের হোস্টেলে সেবিকা যারা মহিলা আছে, ওই মহিলার কোন ইখতিয়ার নেই ওই মেয়েদের সমস্ত কোনো কিছু শাসন বিভাগে কোনো কিছু বলা, কারণ উপরে শাসন করছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন, প্রক্টর, এরা, তারা কিন্তু পুরুষ। যদিও বা মেয়ে ওয়ার্ডেন দেয়া হলো, মেয়ে ওয়ার্ডেন আবার এক কাঠি উপরে পুরুষের চাইতে, সে মেয়েদেরকে মধ্যযুগী ভাবে রাখার চেষ্টা করে। যত মহিলা ওয়ার্ডেন আছে মেয়েদের হোস্টেলগুলোতে মধ্যযুগীয় বর্বরতা চালায়। কোন মেয়েকে কেউ হয়তো রাস্তায় টিপ্পনি কাটলো, প্রাঙ্গণের মধ্যে টিপ্পনি কাটলো, কোন ছেলে এসে চিঠি দিল কিংবা কোন ছেলে এসে ডিস্টার্ব করলো, ওটা মেয়েকে শাসন করবে তারা, মেয়েটার দোষ, তোমার জন্য এসেছে, তুমি নিয়ে এসছো, ছেলেটার বিচার করবে না। কেন করবে না? কারণ ওই সেবিকা, ওই ওয়ার্ডেনের ছেলে হয়তো কোন হোস্টেলে গিয়ে অন্য মেয়ের সঙ্গে আচরণ করছে, তার হাজবেন্ড হয়তো তাকে এইভাবেই চালিত করছে। কিছু কিছু লোক আছে দাসিত্ব এনজয় করে। কেন এনজয় করে? মনে করে বাবা অত চাপ নিতে পারবো না, দায় নিতে পারবো না, এর চেয়ে ভালো আছে তুমি যা বুঝবে তাই ভাবে, তুমি যা বলবে তাই করবো, এইভাবে তারা আত্মসমর্পণ করে একদম পুতুল নাচের পুতুল হয়ে থাকে। তাদের উপর যে দায়িত্ব দেয়া হয় ওয়ার্ডেনের কিংবা সেবিকার, তা মেয়েদের হোস্টেল হয়ে ওঠে তখন একটা দুর্বিষহ নরক। এমনও আমি দেখেছি নিজে, দীর্ঘদিন একটা সময় ছিল আমি যুক্ত ছিলাম কোন কোন ওয়ার্ডেন হিসাবে, কোন কোন বয়েজ এবং লেডিস হোস্টেলের সাথে। আমি দেখেছি ওই সেবিকাকে একা বাইরে কেউ হয়তো প্রেশার দিয়েছে, তুমি দরজা খুলে দাও আমি যখন যাবো রাতে, কিংবা তোমার দায়িত্ব রইল আমার কাছে মেয়ে পাঠানো। প্রশাসনের, বিশ্ববিদ্যালয় বলো, বাইরে
প্রশাসন বলো, সমস্ত প্রশাসনের উচ্চ স্তরে বসে আছে যারা, তারা নারী মাংস লোভী। শুনতে খারাপ লাগছে এটা আমার কাছে। শুনতে খারাপ লাগছে। এবং এর মধ্যে তাদেরও আমি দেখতে পাচ্ছি চরিত্র পতন কোথায় যেন। কেউ তার যদি শারীরিক অ্যাসাল্ট হয়, মেন্টাল অ্যাসাল্ট, আমি চরিত্র নষ্ট হয়েছে বলি না, চরিত্র তখন নষ্ট হয় আমি বলি যখন সে কিছু সুবিধা পাওয়ার আশায় নিজেই রাজি হয়ে সেখানে হাঁটতে হাঁটতে চায়। যদি ভাবে গেলে যদি আমি নেক নজরে পড়ি, যদি আমি রেজাল্টটা আরো ভালো করি, কিংবা যদি আমি একটা এইখানে কোন একটা এমপ্লয়ি হয়ে যেতে পারি, এটা হচ্ছে চরিত্র নষ্ট। চরিত্র নষ্ট কিন্তু যাওয়াটাকে আমি বলছি না, ওর টর্চার হচ্ছে সেটা চরিত্র নষ্ট বলছে না। চরিত্র নষ্ট বলছে সে যখন লোভে পা রেখে সেখানে গিয়ে আদায় করতে গেছে, সেটা হচ্ছে চরিত্র নষ্ট। লড়াই করবে। এইবার ওই দৃষ্টান্ত দেখিয়ে যখন নারীবাদী হোক, তোমার মতো নিরপেক্ষ গবেষক যখন সেই কাজ করবে, সে তখন বলবেন না এগুলো মিথ্যে কথা, কারণ এরকম হয়নি, খুব ভালো মানুষ। তোমার ডেটা স্যাম্পেল ফাউল করবে। শুনতে খারাপ লাগছে? এই সমস্ত অভিজ্ঞতা স্মরণীয় কথা। এটাতে হতে পারে যে মেয়েটি যেহেতু উচ্চশিক্ষায় এসছে, তাকে অন্য কোনো ভাবে আক্রমণ করতে পারছে না, সুতরাং তার চরিত্র নিয়ে একটা মানে কুমন্তব্য করে তাকে মানসিক ভাবে ভেঙে দেওয়ার একটা পন্থা। সেটা তো আমি বললাম কিছু হচ্ছে, সেটা তো হচ্ছে না, সেটা তো কিছু হচ্ছে, কিন্তু এটা আমি বললাম পাশাপাশি এটাও হচ্ছে। আমি সেটা আগে বলেছি, এটা পাশাপাশি এটাও হচ্ছে। এর গ্রাস থেকে তারা মুক্তি পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না। যদি এভাবেও তাদেরকে কাছে না পাওয়া যায়, তাদের নামে কিছু কমপ্লেন করে, কমপ্লেন অনুযায়ী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সামনে গিয়ে দাঁড়িয়ে অশালীন প্রশ্নের মুখোমুখি হতে হয় মেয়েগুলোকে, যদি সে প্রোটেস্ট করে কোনো সময়। সে অশালীন প্রশ্নের মুখোমুখি হওয়াটা আরো কতটা অত্যাচার, মানসিক এবং শারীরিক, এবং সমাজের সবচাইতে অন্ধকার অবস্থাটা সেই সময়। আর কি শুনবে? নারীর যন্ত্রণা, নারীর ফার্স্ট জেনারেশন লার্নারদের কি অবস্থা। ফার্স্ট জেনারেশন লার্নার যখন নারী যখন পড়াশোনা করছে এবং উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, তারপরে যখন সে আবার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে বা নিজের সমাজে, সেখানেও সে মিসফিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই বিষয়ে যদি কিছু বলেন, বা এলিট সোসাইটিতেও সে মিসফিট, আবার যখন ফিরে যাচ্ছে তখনও সে মিসফিট। আসলে আমাদের সমাজে তো চাহিদা অনুযায়ী যোগান দুটো অসামঞ্জস্য, বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। যদি বা কষ্ট করে ফার্স্ট জেনারেশন লার্নার একটা চাকরি পেল, তার যন্ত্রণা শেষ নেই। চাকরি করতে থাকে কোথায়, আসে কখন, যায় কখন, নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর যদি চাকরি তো সবাই পাবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে চাকরি পায় না, অযোগ্য বলে প্রমাণ করা হয় তাকে। সিলেকশনের চেয়ে রিজেকশনের দায়িত্ব নিয়ে বসে থেকে আমরা বেশি। বাড়ি ফিরে গেলে গ্রামের লোক 10 কথা শুরু করে, দেখ শহর ঘাটাঘাটি করে এসছে, শহর যখন ছিল এত বড় হয়েছে, এমনি ছিল, সব শেষ করে তবে এখানে এসছে, ওই বড় মেয়েকে বিয়ে করবে। যত লেখাপড়া শিখিস না কেন, ওই রান্না বান্নাই করতে হবে, স্বামীর পায়ে তো মাথা ঠুকতে হবে। ওর জন্য তার ওই লেখাপড়া শেখা ফার্স্ট জেনারেশন লার্নার কিংবা আরো বেশি কেউ নেই। তখন ওর জন্য একটা বেশি বয়স্ক পাত্র, সেই পাত্র খুঁজতে গেলে তার বউ মারা গেছে কিংবা বিয়ে করেনি, নানা রকমের কেসে আটকে আছে, সেই ধরনের লোক বুড়োর মতো মধ্যবয়স্ক নিয়ে এসে হাজির হইল, যা তার পক্ষে আরো অপমানজনক, মানসিক যন্ত্রণার চাইতে অপমানজনক এই মেয়ের ক্ষেত্রে। চাকরি পায়নি, পড়াশোনা করেনি, এবং সে যখন রাস্তা দিয়ে হাঁটতে যায়
বাচ্চা মেয়েরা যখন লেখাপড়া করতে চায় তখন বাপ মা বলে ওই রকম ভেঙড়ি হবি, ওই তো পড়াশোনা করে কি হয়েছে, তুই কি দরকার নেই পড়াশোনা করে, চাল তোকে ঠিকঠাক টাইমে বিয়ে দেবো, অত পড়ে কাজ নেই, পড়ে তো ওই রকম ভেঙড়ি হবি। এইটা কানে যাওয়ার পর এই মেয়েটির কি যন্ত্রণা হতে পারে কল্পনা করো তুমি। আরো ট্র্যাজেডি আমাদের সমাজে ভয়ঙ্কর। গ্রামে ফিরে যাওয়াটা আরো কঠিন। আর দুদিন বাদে সে পড়াশোনা বুঝতে বসে সব সামাজিক অবস্থান দেখে। কারণ আমাদের সমাজ যাদের মুখোমুখি গিয়ে হাজির হয় তারা দীর্ঘদিন ধরে দাসত্ব করতে করতে তাদের মনোবৃত্তি দাসত্বে পরিণত হয়ে গেছে এবং তাদের ধর্মশাস্ত্র সেভাবে তৈরি করা হয়েছে যে তুমি প্রভু, আমি দাস, দাসানুদাস, দাস বলে দয়া করে প্রভু, তোমার সেবায় যে নিবেদন করতে পারি এই জীবন। এই দাসত্ব বোধ ঈশ্বরের নামে যেমন হয়েছে তেমনি হয়েছে সামাজিক জমিদার, বাবু সমাজ, এলিট ক্লাস, তাদের কাছেও দাসত্ব খত লিখে দিয়ে বসে আছে যেন এটা স্বাভাবিক। স্বাভাবিক একটা মূর্খ ব্রাহ্মণের শিশু ছেলে সে যদি আসে তাকে দিয়ে পুজো, শিশুকে যদি প্রণাম করতে আসে কদাচিৎ ভুল করেও সে প্রণাম নেবে না। তারা তো প্রণাম করে না, প্রণাম পায় ছাড়া কখনো গ্রহণ করে না। কিন্তু উল্টো দিক সূচনা করতে হবে, না করলে মানুষ দীর্ঘদিন ধরে যদি লড়াই করতে করতে পরাজয়কে মেনে নেয় তাহলে তার নিশ্চিহ্ন হয়ে যায় সে সভ্যতা। মেনে না নিয়ে বিকল্পের সন্ধান দিতে হবে এবং রুখে দিতে হবে, তাতে একজন হলো সে সম্ভব। এই রুখে দেটা আসল সে মেয়ের ক্ষেত্রে। সে যদি একটি মেয়ে রুখে দিতে পারে তার প্রজন্মে কেউ হয়তো তাকে সাপোর্ট করবে না, কিন্তু সে ইতিহাস হবে। তার পরবর্তী প্রজন্মেও 100 জনের মধ্যে 5 জন আসবে, তার পরবর্তী প্রজন্ম 100 জনের মধ্যে 50 জন আসবে, তাকে অনুসরণ করবে। একজন ছেলে ফার্স্ট জেনারেশন লার্নার যখন জীবনে তথাকথিত সাফল্য পাচ্ছে, সেটা যেরকম উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়ে নিজেদের গ্রামে বা এলাকায়, একটি মেয়ে যখন সাফল্য লাভ করছে সেটার সঙ্গে তার আরো তার চরিত্র নিয়ে কথা বলা, তার শুদ্ধতা, কোটান কোট পবিত্রতা ইত্যাদি নিয়ে কথা বলা ইত্যাদি নিয়ে উল্টো এফেক্টটা অনেক সময় দেখা যায় যে পড়াশোনা করো না, তোমার ওর মতো অবস্থা হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে ঘটনাটা কিন্তু কিছুটা হলেও। আমি বলি যে জনগোষ্ঠী থেকে ওই ফার্স্ট জেনারেশন লার্নার কন্যাটি এসছে তার জনগোষ্ঠী কিন্তু তাকে খারাপ নজরে দেখে না। তার জনগোষ্ঠীর কাছে সে কিন্তু উজ্জ্বল নক্ষত্র, সে আলোকপ্রাপ্ত, সে সবাইকে আলো দেখাবে, উদ্ধার করবে জাতিকে, এইটা প্রত্যাশা তাকে দেখাচ্ছে ওই জনগোষ্ঠীর কাছে। কিন্তু আমরা তো বলতে পারি না এলিট ক্লাস 100% গ্রাম ত্যাগ করে শহরে এসছে। গ্রামের জমিদার শহরে ঠেক রেখা ছিল, গ্রামের বাবুরা মাঝে মাঝে যেত, যে কারণে সেখানে কিছু বাবুদের চামচা এখনো আছে যাকে বলে পেটি বুর্জোয়া টাইপের। তো তারা তাদের চরিত্র, বাবুদের চরিত্রকে অনুসরণ করে তারা চলে। তারা গ্রামে নষ্টামি করে, বাবু এলে নষ্টামি করার জন্য দায় নিয়ে বসে থাকে। বাবু গ্রামে আসলে, ওই সাহেব গ্রামে আসলে, কিংবা এখনো এই কলকাতা থেকে ভদ্রলোক যখন গ্রামে আসে কালে ভদ্রে গাড়ি করে কদিনের জন্য একটু সময় কাটাতে, তখন নতুন এনজয় করতে আসে, নতুন আস্বাদন করতে আসে। আর তাদের আস্বাদন করার দায়িত্ব নেয় ওই যে যারা দেখভাল করে গ্রামে তারা। আর তারা তখন এই জিনিসটাকে ভালো চোখে দেখে না, কারণ তারা তো শোষণ করে, তারা তো গ্রামে নানা রকমের কুকর্ম করে। আর এই ফার্স্ট জেনারেশন লার্নার মেয়েটি এইগুলো সে তার কাছে সুস্পষ্ট হয়ে যায়, তার কাছে এদের পলিটিক্স ধরা পড়ে যায়, তার কাছে এদের যাবতীয় কুকর্ম ধরা পড়ে যায়। তাই সে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে কিংবা করে, কিংবা তার বিরুদ্ধে যখন যাবে এই আশঙ্কায় আগে ওকে কলঙ্কিত করে নেয়। এই যে কলঙ্কিত করার বিষয়টা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটির সিস্টেম। আগে আমি যাকে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, আগে তার চরিত্রহরণ করে দাও। চরিত্রহরণ করলে কি হবে, তার জনবিচ্ছিন্নতা এসে যাবে। চরিত্রহরণ করে বারবার মিথ্যে কথা যদি 100 বার বলা যায়, তাহলে 1000 বার যদি বলা যায় লোককে দিয়ে প্রচার করে ক্যাম্পেইনিং করা যায়,
তখন যে জনগোষ্ঠী ওকে মাথায় করে রেখেছিল তারা অবিশ্বাসের সন্দেহে তাকে সরিয়ে দেবে। যে বাপ মা তাকে এত মনে করতো পবিত্রতম, সে বাপ মা সন্দেহ করতে শুরু করবে, সে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতি সহজ এবার তাকে নষ্ট করা, শেষ করে দেওয়া সোজা। তাকে শেষ করতে গেলে কেউ তার পাশে দাঁড়াবে না এসে। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের তো হয়। বুঝলেন? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হচ্ছেন বা উচ্চ জ্ঞান চর্চাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তো তাহলে তারা কি সেই প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকেই নতুন করে খোলনলচে বদলে দিচ্ছে, নাকি সেইটাকে প্রতিষ্ঠা দিতে আরো প্রতিষ্ঠা করে দিচ্ছে? খোলনলচে বদলাতে চেয়েছিল প্রথম দিকে। তারা প্রত্যেকে প্রথমে বিপ্লবী হয়ে ঢোকে। মেয়েরা বেশি বিপ্লবী হয় যখন দেখে যার টর্চার সহ্য করেছে, ঢুকেই দেখছে যার বাধা, সেই বাধার বিরুদ্ধে সে লড়াই করে। এটা মানুষের জৈবিক প্রবৃত্তি। যখন সে বাধা প্রতিবাদ করতে গিয়ে যখন দেখে চারিদিক থেকে আক্রমণ নেমে আসছে এবং এলিট ক্লাসের মেয়েরাও যখন তার বিরোধিতা করতে শুরু করে, তা দেখে বেশিরভাগ ক্ষেত্রেই নতি স্বীকার করে। আর যারা নতি স্বীকার করে না, তাদের কর্মক্ষেত্র সারা জীবন লড়াই করে জল জল আগুনের মধ্যে জ্বলতে থাকে সারা জীবন। এবং তাকে তার অন্তরালে তাকে সবাই একটা কুৎসিত মন্তব্য করে তাকে এড়িয়ে চলে, সমীহ করে না, এড়িয়ে চলে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অন্তত কিছু কিছু ক্ষেত্রে আমরা তো এরকম খুব কম সংখ্যক হলেও কয়েকজন শিক্ষক বা অধ্যাপককে দেখা পাই যারা প্রকৃত অর্থেই যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী তাদেরকে সর্বতভাবে এগিয়ে আসার বা তাদেরকে সহমর্মিতা দেন। শুধুমাত্র ওই দয়ার চোখে দেখেন না, তাদেরকে তাদের প্রকৃত মূল্যটা বুঝতে সাহায্য করেন। তো এর জন্য অনেক ক্ষতিপূরণ দিতে হয় তাকে। আমি দেখেছি মহিলা হোক পুরুষ হোক, যদি সেটা করে তার কাঙ্ক্ষিত এবং তার প্রাপ্য যা কিছু সবকিছু সে বঞ্চিত হয়েছে। প্রয়োজনে নানা রকমের ভেতরের অভিযোগ কেস দিয়ে সে হাজির হয়। তাকে যখন কোনো কবজা করতে পারে না, কারণ এটাই সবচেয়ে তার বেশি ভয় পায় যে ও কেন ওদের চোখ ফোটাবে। যত চোখ ফোটাবে তত ওদের পলিটিক্স ধরা পড়বে। সে যত চোখ ফোটাতে না পারে তখন নানা রকমের কুৎসিত কেস দেবে তার এগেনস্টে, নতুবা তাকে নানা রকমের অজুহাত দেখিয়ে তার সমস্ত প্রমোশন বলো যাবতীয় প্রাপ্য সেগুলো থেকে বঞ্চিত করে। এই খেসারত তাকে দিতে হয়। সেটা তুমি মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে তো হয়। আর মেয়েদের ক্ষেত্রে তারা প্রত্যাশা করে যে তার প্রমোশনের জন্য, তার কিছু সুবিধার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে শারীরিকভাবে শোষণ করতে চায়। যে নারী সেটাতে রাজি না হয়, প্রথম প্রজন্মের নারীরা, তারা সাধারণত সব কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়। আর সেই সুযোগে তখন ওয়ার্কলেস যাকে বলা যায়, গুণহীন, যোগ্যতাহীন, সেটা তখন উচ্চ বর্ণের হয়, সে তখন সেই সুযোগে সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে দেয়। নিজের শরীর দিয়ে, মন দিয়ে, দেহখানি তুলে ধরে, মনখানি তুলে ধরে, দেবালয়ের পরে তুলে ধরলে দেবতা আপনি সন্তুষ্ট হয়ে তার প্রমোশন দেয়। বিশ্ববিদ্যালয় বা কি এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো পলিসি বা কোনো ব্যবস্থা নেয়? বিশ্ববিদ্যালয়ে যারা পলিসি মেকার তারা নিজের শ্রেণীর ঊর্ধ্বে কেউ নয়। তারা নিজেদের চরিত্র, নিজেদের স্বভাব, বৈশিষ্ট্য, মানসিকতা কতটা অক্ষুণ্ণ থাকবে, কতটা তাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, সেইটা বজায় রেখে যেটুকু পানিশমেন্ট, যেটুকু রক্ষা কবচ দেওয়া দরকার সেটুকু দিয়ে দেবে।
দরকার হয় ছাত্র আন্দোলন বন্ধ, দরকার হয় ছাত্র ইউনিয়ন বন্ধ, দরকার হয় নানা রকমের বিধিনিষেধ শৃঙ্খলা আবদ্ধ করে রাখবে, যাতে কেউ মাথা তুলে প্রতিবাদী ভাষা না বের করে, কেউ কোন রকম কথা না বলতে পারে। সেরকম পলিসি তৈরি আছে, স্টুডেন্ট ভোগে যাক, স্টুডেন্ট যেন পায়ের কাছে গড়াগড়ি খায়। প্রতিবাদী বিদ্রোহী দেশের নাগরিক হয়ে উঠবে না, দেশের হয়ে প্রাণ বিসর্জন দেওয়ার মতো শক্তিশালী হয়ে উঠবে না, তারা হয়ে উঠবে এক একটা পোষা কুকুর। বহু যুগ ধরে চলে আসে একটা ভয়ঙ্কর চক্রান্তের কোন রকম অবসান কি সম্ভব, বা এর আশু পদক্ষেপ কি হতে পারে? অবসান সম্ভব তখনই যারা ফার্স্ট জেনারেশন লার্নার কিংবা সেকেন্ড জেনারেশন লার্নার, তাদের নিজেদের স্বার্থের কথা শুধু ভাবলে হবে না। এই অবসান ঘটাতে তাদের উদ্যোগ নিতে হবে। একমাত্র তাদের এই পিছিয়ে রাখা মানুষগুলোকে লেখাপড়া শেখানো, এবং লেখাপড়া শেখানোর সাথে প্রতিবাদী সত্তা জাগরণ ঘটানো। যখন প্রতিবাদী সত্তা জাগরণ ঘটাবে, তখন গণতান্ত্রিক ভোটে ওদেরকে হারাবে। গণতান্ত্রিক ক্ষেত্রে নিজেরা পলিসি মেকার হবে। রাষ্ট্রযন্ত্র যখন শাসন ক্ষমতায় পাবে, রাষ্ট্রযন্ত্র শাসন ক্ষমতায় পাওয়ার পর তাদের সন্তানদের কি করে, তাদের নিজেদের নয়, সার্বিক ক্ষেত্রে ইকুয়ালিটি নিয়ে আসবে। ইকুয়ালিটি আনার জন্য সেই নতুন করে পলিসি হবে। তখন আর এই দাস আর প্রভুর ব্যবস্থা থাকবে না। কিন্তু সেটার জন্য দায়িত্ব নিতে হবে একটা দুটো প্রজন্মকে, যে মানুষের মনে সেই চেতনা জাগানো, লেখাপড়া শেখানো। শুধু লেখাপড়া শিখিয়ে চাকরি দেওয়া নয়, তার চেতনা জাগ্রত হওয়া। লেখাপড়া শিখে দাস হওয়া নয়, লেখাপড়া শিখে চেতনা জাগ্রত হয়ে প্রতিবাদী সত্তায় ভালো মন্দ বিচার করে তাকে সেখান থেকে তুলে আনতে হবে। তাহলে মাথার উপরে যারা আমাদেরকে চিরকাল ভোটটা নিয়ে মাথার উপরে বসে আছে, আর আমাদের সুবিধা না দেখে তার নিজের শ্রেণীর সুবিধার জন্য সে পলিসি তৈরি করে, সেটা করতে দেওয়া যাবে না। কারণ সূচনা হয়েছে কিন্তু সেই রাজনীতি থেকে। আমার শাসন ক্ষমতা কাদের হাতে তুলে দিচ্ছি, তারা একমাত্র পলিসি মেকার। পলিসি তৈরি করার জন্য যারা যাদেরকে ডাকে তারাও সেই এলিট ক্লাস। এই এলিট ক্লাস নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝবে না, চক্র আকারে সেই একই রকম চলছে দীর্ঘদিন ধারাবাহিক। সুতরাং আমাদের প্রথমে রাষ্ট্রযন্ত্রটাকে আগে দেখতে হবে। ওই যারা রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ওই ব্যক্তিগুলোকে সরিয়ে রাষ্ট্রযন্ত্রের মালিক হয়ে উঠতে হবে এইসব পিছিয়ে রাখা মানুষদেরকে। অন্তত 50% নারী, তার মধ্যে জনসংখ্যার হারে জনগোষ্ঠী ভিত্তিক প্রতিনিধি আসতে হবে, তবে গণতন্ত্র যথার্থ হবে এবং যথার্থ পলিসি তৈরি হবে। জনসংখ্যার হার অনুযায়ী যদি, জনগোষ্ঠীর সংখ্যা অনুযায়ী যদি তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে আমরা বিশেষ কোন একটা শ্রেণীর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারবো না। নিশ্চয়ই সকলের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, সেটা আমরা দেখব। এই জন্যে ভারতবর্ষের মতো দেশে যখন যুক্তফ্রন্ট হয়েছে, তখন হয়তো কাজগুলো স্লো হয়েছে, কিন্তু যা হয়েছে জনগণের সর্বজনগোষ্ঠীর উন্নয়নের জন্য পলিসিগুলো তৈরি হয়েছে। আর যখন একদলীয় শাসন ব্যবস্থায়, সংখ্যাগরিষ্ঠ শাসন ব্যবস্থায় যখন ক্ষমতা লাভ হয়েছে, তখনই বিশেষ শ্রেণী সেই সংখ্যাগরিষ্ঠের মধ্যে রয়েছে, সেই শ্রেণীর স্বার্থ সুরক্ষা দেওয়ার জন্য তারা পলিসি তৈরি করেছে এবং প্রচার পেয়েছে, তারা এগিয়ে যাচ্ছে। আর অপপ্রচার করছে যুক্তফ্রন্ট, প্রেসিডেন্ট টিকতে পারে না, সুতরাং ওরা টিকতে দেয় না, টাকা দিয়ে লোক ভাড়িয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। টিকতে দেয় না, কিন্তু টিকতে পারে এবং মানুষের কল্যাণ করতে পারে। যুক্তফ্রন্ট হচ্ছে, যেটা আমি বলতে চাইলাম, রাজনীতি শুধু নয়, যুক্তফ্রন্ট হচ্ছে সর্বজনজাতির সর্বজনগোষ্ঠীর প্রতিনিধি যদি সর্বক্ষেত্রে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক প্রতিষ্ঠান, তাতে একদম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় সর্বত্রে, তাহলে কোনো মতে আমাদের দেশে এইরকম এক পেশে একচেটিয়া সিদ্ধান্ত হতো না এবং বেশিরভাগ মানুষ যন্ত্রণাকাতর হতো না, অল্প সংখ্যক মানুষ ভালো অবস্থায় থাকতো না। এবার তাদের সমস্যাটা কিন্তু প্রতিটা পরিবারে নয়। ওই 0.5% মধ্যে কোন কোন পরিবারে কুসংস্কার আচ্ছান্নের সতীদাহ প্রথা চালু করছে, কিন্তু সেটা যখন আমাদের সামনে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবরণ দেওয়া হচ্ছে, তখন মনে হচ্ছে এটা বাঙালির জাতীয় সমস্যা এবং প্রতিটা ঘরের সমস্যা। আমার কিন্তু এটা মনে করলে চলবে না, দেখতে হবে তারা কাদের কি মানুষ বলে গণ্য
অর্থাৎ ওই শ্রেণী মনে করছে তারাই একমাত্র উৎকৃষ্ট, কুলীন এবং তারাই একমাত্র মনুষ্য পর্যায়ে পড়ে। তাই তাদের সমস্যাটা জাতীয় সমস্যা। বাকি যে সমস্ত ছোট লোকেদের সমস্যা, ওগুলো নগরের বাইরে বাস করে, ওগুলো ফার্স্ট জেনারেশন লার্নার তো পরবর্তীকালে গণতান্ত্রিক পদ্ধতি এসছে, এটা তো জানেন তাদের কোনো জেনারেশন লার্নার হওয়ার কথা নয়। তাহলে সেই সমস্যাটা আমাদের সকলের সমস্যা বলে দাঁড়িয়েছে। আজকে মনে করো নিম্নবর্গের মধ্যে কোনো কালে সতীদাহ ছিল না, তারা যখন পড়ছে তাদের ছেলেমেয়েরা কতটা বিশ্বাসযোগ্য হবে, তার ভেতরে একটা ছবি তৈরি করে দেওয়া হচ্ছে। সে তখন ভাবছে তাই তো আমাদের পূর্বপুরুষরা তাহলে আমাদের বউদের পুড়িয়ে মারত। ভ্রান্ত ধারণা, সে নিজের পূর্বপুরুষ সম্পর্কে ধারণা নিয়ে আসছে। ইতিহাসের কতটা ভ্রান্তি একটা বিষয় একটা। ঠিক তাই আমাদের জাতীয় সমস্যা হচ্ছে দেশে ইংরেজি শিখতে হবে এবং আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য কারা শিখবে? আমার ইন্টেলেকচুয়াল সোসাইটির সন্তানেরা শিখবে, এলিট ক্লাসের ছেলেমেয়েরা শিখবে। সেখানে যখন অন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে সেখানে তাদের অ্যাডমিশন দিচ্ছে না। এর উৎকৃষ্ট উদাহরণ আছে সেই সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপটে। নিম্নবর্গের মানুষ যখন পাঠশালাতে এবং প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেছে তাদের ভর্তি নাই, বাধ্য হয়ে তারা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মক্তবে ভর্তি হয়েছে নিম্নবর্গের মানুষ। হান্টার কমিশন সুপারিশ করলেও সেই সুপারিশ রক্ষা করে। রূপায়ণের দায়িত্ব ছিল যারা এলিট ক্লাস। ধারাবাহিকভাবে আরো একটা আশ্চর্যের বিষয়, কলকাতা কেন্দ্রিক তো ভারতের আধুনিকতা। কলকাতায় যারা মির্জাফরের সঙ্গ দিয়েছিল, মির্জাফর, জগৎ শেঠ এবং লর্ড ক্লাইভ, এদের যারা সঙ্গ দিয়েছিল তারা রবীন্দ্রনাথের পূর্বপুরুষ, বড় ব্যবসায়ী। তারা সেই সময়কার জমিদার শ্রেণী, রাজা কৃষ্ণচন্দ্র, সেই সময়কার যত বড় বড় ব্যক্তিত্ব তারা হিন্দু এবং এর সব ধনী শিক্ষিত পরিবারের লোকেরা। এবং ক্লাইভের সঙ্গে যুদ্ধে যখন প্রথমবার কয়েকবার কলকাতা আক্রমণ করার পর ক্ষয়ক্ষতি হয়েছিল, ক্লাইভের সঙ্গে যখন সিরাজের যুদ্ধে যখন জয়লাভ করলো ক্লাইভ, তখন ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা মুর্শিদাবাদের রাজকোষ থেকে আনা হয়েছিল। সেই টাকা ভাগ করে নিচ্ছে কারা? এই দেশীয় বাঙালি যার যা ক্ষতি হয়েছিল, কেউ 17,000 টাকা, কেউ 50,000 টাকা, কেউ তখনকার দিনের। ভাবা যায় কারা ভাগ নিচ্ছে? এই দেশীয় সম্ভ্রান্ত বংশীয়, জমিদার বংশীয়, ব্যবসায়ী বংশীয় লোকেরা। তাহলে এরা, তাদের বংশধরেরা পরবর্তীকালে ব্রিটিশের অনুগত, তাদের সন্তানেরা ব্রিটিশ রাজত্বকে ধরে রেখে তারা শিক্ষিত হচ্ছে, তারা রায় বাহাদুর খেতাব পাচ্ছে, তারা ইংল্যান্ডে গিয়ে নিজেকে মনে করছে আমরা ইংল্যান্ডেরই অরিজিনাল নাগরিক, এবং তাদেরই বংশ পরম্পরায় কলকাতা কিন্তু এখন টিকে রয়েছে। আর বাইরে থেকে যারা এসছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রজন্মের লোক, তাদের লড়াই চালাতে হচ্ছে বেশি করে, বারবার লড়াই করে কেউ কেউ প্রতিষ্ঠিত হয়েছে, বেশিরভাগ ফেল করে তার বাড়ি ফিরে চলে গেছে ব্যর্থ। সেই জন্য এই প্রথম প্রজন্মের লোকেদের পক্ষে কিন্তু সত্যিকারের প্রতিষ্ঠিত হওয়া, লেখাপড়া করা এবং মাথা তুলে সমাজের উচ্চস্তরে পৌঁছানো কঠিন ছিল সেই যুগে এবং এই যুগে। বলো। তাহলে যে বাংলা রেনেসাঁর কথা আমরা পড়ছি, সেটা তো তাহলে একটা বিশেষ শ্রেণীর এবং মুষ্টিমেয় গোষ্ঠীর রেনেসাঁ, সেটা আমরা বাংলা রেনেসাঁ হিসেবে আমরা পড়ছি। তাহলে ইতিহাস আমরা ভুল লিখছি। যদি আমি ডেটা দিয়ে, আজকে যে স্ট্যাটিস্টিক্স এর সময় এসছে, ম্যাথমেটিক্যাল সময় এসছে, আমরা পরিসংখ্যান যখন দিতে পারবো কতটা পপুলেশন ছিল সেই সময়, কোন পপুলেশনরা রেনেসাঁ করছে বা কিসের রেনেসাঁ করছে, সেই রেনেসাঁর জন্য বাকি পপুলেশনরা তারা কি জানতো রেনেসাঁর খবর, এই রেনেসাঁ তাদের কতটা উপকার করেছিল, কিংবা এই রেনেসাঁর সুফল তারা ভোগ করেছিল কিনা, তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা হয়েছিল কিনা। বিশেষ করে আমি একটা উদাহরণ হচ্ছে শিক্ষার দুয়ার খুলে দেওয়া হল, আধুনিক শিক্ষা, এটা রেনেসাঁর প্রধান কথা। শিক্ষার দুয়ার যখন বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত 95% মানুষের জন্য, তাহলে সেটা রেনেসাঁ হয়। আমি কিন্তু পরিসংখ্যানের কথা বলছি। এইবার স্বাধীন ভারতে আমরা ফিরে আসি।
স্বাধীন ভারত এসে কিন্তু সংবিধানে লেখা হলো 6 থেকে 14 সকলে বিদ্যালয়ে আসতে হবে এবং তার শিক্ষা ধারাবাহিকভাবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি যাবে। কিন্তু মানুষের যে রূপায়ণের দায়িত্ব যাদের হাতে রইল তারা কিন্তু এটা রূপায়ণ করতে চায়। তারা ভাবছিল 10 বছরের মধ্যে রূপায়ণ কমপ্লিট করতে হবে, 10 বছর ঠিক রেগুলার করতে হবে না। আর শাসন ক্ষমতা যাদের আছে, ভারতবর্ষ গণতান্ত্রিক ভাবে স্বাধীন হয়নি, ভোটের নিরিখে ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে ক্ষমতা হস্তান্তরে। আমরা তোমাদেরকে দিয়ে গেলাম, নিয়েছিলাম, দিয়ে গেলাম। যুদ্ধ করে হয়নি, গণতান্ত্রিক নির্বাচনেও হয়নি। সুতরাং আমরা যে শাসন ক্ষমতা সূচনা করেছিলাম সেটা গণতান্ত্রিক ছিল না, সেটা ছিল রাজতন্ত্রের। একজন ক্ষমতাসীন থেকে আরেকজন ক্ষমতা লাভ করল। এই রাজতন্ত্রের দ্বারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অভিষিক্ত হয়েছে এবং তাদের মর্জিতে গণতন্ত্র তৈরি হয়েছে। সংবিধান যতই গণতান্ত্রিক হোক না কেন, সেটা রূপায়ণের জন্য লোকসভা এবং রাজ্যসভা পাশ হওয়ার পর গেজেট নোটিফিকেশন হয়ে সেটা তারপর আমাদের কাছে পৌঁছাবে, বেরিয়ে হয়ে গেল। এবং এক্ষেত্রে এই শাসন ক্ষমতা এসে পড়লো কিন্তু যারা এলিট ক্লাস তাদের হাতে, ফার্স্ট জেনারেশন লার্নারের হাতে কিন্তু কোনো ক্ষমতা এসে পৌঁছায়। তারা শুধু মুখাপেক্ষী হয়ে দূরে আছে করুণার দান গ্রহণ করার জন্য, এবং তাদেরকে ব্যারিয়ার করে দেওয়া হলো। পাশাপাশি গণতান্ত্রিক সরকার যদি হয় তাহলে এডুকেশন হবে প্রত্যেকের জন্য একই রকমের, সিস্টেমটা যে এলিট ক্লাস হোক আর যে ফার্স্ট জেনারেশন হোক প্রত্যেকের একই রকম হবে। কি করলো? ডিভিশন করে দিল। রাষ্ট্র দ্বারা চালিত বিদ্যালয়, সেখানে ফার্স্ট জেনারেশন লার্নারদের বলে দেওয়া হলো তুমি এটা পড়বে, আর এলিট ক্লাসের জন্য প্রচুর টাকা ব্যয় করে তাদের ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হলো। অর্থাৎ এলিট ক্লাস তাদের সন্তান তার ধারাবাহিকতা বজায় রেখে আবার শাসন ক্ষমতায় আসবে, আর শোষিত এবং শাসিত শ্রেণী তারা শুধুমাত্র অক্ষর জ্ঞান শিখে তারা আবার সেই শোষিতই হবে, শাসিতই হবে। এবং পরীক্ষাটা গণতান্ত্রিক দেশে ব্রিটিশের অনুসারী যে রাজতন্ত্র, সেই ব্রিটিশ অনুসারী রেখে দিল যে এদেশের ভাষা যাই হোক, ব্রিটিশের ইংরেজি ভাষা দিয়েই আমি রাজকার্য চালাবো। তাহলে দেশের কল্যাণ নয় এটা। যে দেশে অসংখ্য মাতৃভাষা, সেইটাকে সমস্যা ভেবে আমি ইংরেজির বুলডোজার চালালাম, আমি সেই মাতৃভাষার উন্নয়ন সাধন করলাম না। আমার সবচেয়ে সুবিধা ছিল ইংরেজিটাকে এত ভারতবর্ষের মানুষকে শেখানোটা কঠিন ফার্স্ট জেনারেশন লার্নারকে, কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নারের জন্য আমি ইংরেজি থেকে কিংবা অন্য ভাষা থেকে বই অনুবাদ করে তাদের সামনে পৌঁছে দিলে জ্ঞানটা একসঙ্গে একটা বই অনুবাদ করে দেওয়া মানে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিল। আর অসংখ্য মানুষকে ওই একটা বই পড়ানোর জন্য যে পরিমাণ পরিশ্রম এবং সময় এবং অর্থ ব্যয় এবং যে পরিমাণ তাকে মোটিভেশন দেওয়া দরকার সেটা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের এলিট ক্লাসের পলিটিক্স, এবং সেটাই তারা করে রাখলো, এখনো করছে সেটা। কিন্তু ধনতান্ত্রিক গোষ্ঠীর মধ্যে মুনাফা লাভের আর একটা বিষয়টা সুফল পেয়ে গেছে। সেই সুফলটা কি শুনবে? যারা দ্রুত মুনাফা পেতে চায়, এতটা সময় নষ্ট করতে চায় না। সাপোজ যারা কালচার নিয়ে বিজনেস করছে, ডিসকভারি চ্যানেল কিংবা অ্যানিমাল প্ল্যান্ট, তারা দেখছে এই চ্যানেলটি ইংরেজিতে করা, সেই ইংরেজি শেখানোর জন্য এতগুলো মানুষ কিন্তু শিখিয়ে তারপর চ্যানেল দেখবে, সময় অনেক পার হয়ে যাবে, টাকা অনেক ব্যয় হয়ে যাবে। তার চেয়ে সুবিধা ওইটাকে ডাবিং করে সেই অঞ্চলে মানুষের সামনে পৌঁছে দিলে সেই ভাষাতে, তাহলে আমার দৈনিক রোজ আমি একটা টাকা পেয়ে যাবো, প্রতি মাসে টাকা পেয়ে যাবো। এটা ইজিয়েস্ট। তাহলে যদি আজকে জ্ঞান, উচ্চশিক্ষাকে আমি তার মাতৃভাষায় শিক্ষার জন্য আমি যে দেশের জ্ঞান ভান্ডারকে অনুবাদ করে তার সামনে পৌঁছে দেওয়া, এটা ইজিয়েস্ট তাকে ডেভেলপমেন্ট করা, তার থেকে মুনাফা, জাতীয় রোজগার সবকিছু বাড়তো। কিন্তু তা না করে আমরা জাতীয় উন্নয়ন চাইনি, ব্যক্তিগত উন্নয়ন চেয়েছি আমরা। কারা? এলিট ক্লাস। এলিট ক্লাস চেয়েছে ব্যক্তিগত উন্নয়ন, তার ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়ন চেয়েছে যারা আপার ক্লাস আছে, আর বৃহত্তর শ্রেণী পায়ের তলায় না থাকলে তারা উপর তলায় অবস্থান করতে পারবে না, কারণ তাদেরকে উৎপাদনের কাজে ব্যবহার না করতে পারলে তাদেরকে প্রতারণা করা যাবে না, নিরক্ষর করে না রাখলে, পিছিয়ে না রাখলে, তাদেরকে প্রতারণা না করলে এরা ফুলে ফেপে বড় হতে পারবে না।
এই জন্য ফার্স্ট জেনারেশন লার্নার যখন পড়তে আসছে তার সামনে ভয় তৈরি করে দেওয়া হচ্ছে, তুমি পারবে না, তোমার ব্রেন ঠিকঠাক নেই, তুমি ইংরেজি জানো না, তুমি মুখ জানো না, তোমার দ্বারা এই হবে না, এগুলোই করতে হবে। এখানে কি আমরা ব্রিটিশ শাসনে এখনো আছি? তোমাকে ইংরেজি শিখতে হবে। ব্রিটিশ শাসক তার ব্রিটিশ শাসকদের নিয়ে এসছে, কর্মচারীদের নিয়ে এসছে এখানে বাংলা শেখানোর জন্য, ভারতীয় ভাষা শেখানোর জন্য। আর আমরা কি করেছি? আমরা জোর করে আমার ভাষাকে বাদ দিয়ে, আমার সংস্কৃতি বাদ দিয়ে আমরা ইংরেজি শিখে তবে চাকরি করার পথ সুগম করতে চেয়েছি। কেন? ওই যে কয়েকটা গোষ্ঠী তার একটা শিক্ষার ধারাবাহিকতা ধরে নিয়েছে, তাহলে তারা ভুল ইংরেজি বলুক যাই বলুক তারা একমাত্র শাসন করবে ইংরেজির ভীতি দেখিয়ে। আর ফার্স্ট জেনারেশন লার্নার যা কিছু বলবে, যা কিছু লিখবে, তখন কোয়ালিটির প্রশ্ন আসে, কোয়ালিটি ঠিকঠাক নেই। আসলে এটা বংশগতির একটা বিষয় এখানে তুলে ধরছে যে এটা ওর ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড লাগবে, নইলে হবে না। ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের কথা বলে তাদেরকে আরো পিছিয়ে রাখা হয়, হীনমন্যতায় ভোগে তারা। কারণ সে তখন দেখছি ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড তার ইমিডিয়েটলি কাকে দেখবে, বা মা বাপ দেখবে, আত্মীয়জন দেখবে নিরক্ষর, কেউই জানে না, সে তখন আরো হীনমন্যতায় ভাববে তাই তো আমার ফ্যামিলিতে কেউ ছিল না, আমি তো তাহলে ঠিকঠাক জানি না, আমার কালচার, আমি যেখানে বড় হয়ে উঠেছি আমি অনেক জ্ঞান থেকে বিযুক্ত হয়ে আছি, জানি না। আর তখন দেখিস তাই তো ওর বাবা জমিদার, ওর বাবা ব্যারিস্টার, ওর বাবা ডাক্তার, ওর বাবা উকিল, ওর দাদু এই। আর এই যে বংশগতির গল্প দিয়ে দিয়ে আমরা তাকে এসে বসিয়েছি উৎকৃষ্ট ব্যক্তি বলে, যোগ্যতম উত্তরসূরি বলে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে আমার পক্ষান্তর এলিট ক্লাসের প্রতিষ্ঠা, ইন্টেলেকচুয়াল সোসাইটি হোক, কমিউনিস্ট সোসাইটি হোক, সোশ্যালিস্ট সোসাইটি হোক, সেইখানে আমরা মানসিকতা এখন দূর করতে পারি, সেই মানসিকতা আমরা টিকে আছি। ক্লিয়ার? এর ক্ষেত্রে আমাকে মেয়েদের কথা এখন আসেনি, আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, মেয়েদের কথা আসবো। এই যে পলিটিক্স আমি কথাটা বলি, আমি শুধু বঞ্চনা বলছি না, পলিটিক্স এটাই বলবো। এটা তুমি বঞ্চিত করেছো, তোমাকে ধরিয়ে দিলে তুমি অনুতপ্ত হয়ে সেটা সরে যাবে, কিন্তু পলিটিক্স এর ক্ষেত্রে অনুতাপের কোন জায়গা নেই। তুমি পলিটিক্স ধরা পড়ে গেলে নতুন পলিটিক্স নিয়ে আসবে আবার, এইটা হচ্ছে পলিটিক্স এর নিয়ম। আর তুমি ধরো না বুঝে করেছো কিংবা ভুল হয়ে গেছে, তুমি বঞ্চনা করছো, শোষণ করছো, সুতরাং সরি ভুল হয়ে গেছে আর হবে না এরকম। কিন্তু পলিটিশিয়ান কি করবে? সে নতুন পদ্ধতি, নতুন ভাবে ধরা পড়ে গেছে, নতুন ভাবে সেটা আলতো করে দেওয়ার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় কথা, ফার্স্ট জেনারেশন লার্নার মানসিকভাবে ভীষণ সৎ হওয়ার জন্য, কারণ তার বাবা মার কাছে অক্ষর জ্ঞান শেখেনি, কিন্তু অনেস্টিটা শিখেছে। তার জন্য সে সৎভাবে যখন সবকিছু দেখতে চায়, তখন মাঝে মাঝে সে প্রতারিত হয়, বঞ্চিত হয়। তখন দুটো জিনিস আসে, হয় সে যন্ত্রণা ছটফট করে কাঁদে, আর নইলে সেও বিভ্রান্ত হয়ে সেও নতুন কিছু এই কুসঙ্গে পড়ে মিথ্যা কথা প্রতারণা করতে শিখে যায়। বেশিরভাগ ক্ষেত্রে শেখে না, দু একজন শেখে। বেশিরভাগ ক্ষেত্রে এই ফার্স্ট জেনারেশন লার্নারকে ভয় পায়, কারণেই জানে এরা শাসন ক্ষমতায়, প্রতিষ্ঠানে সর্বক্ষেত্রে যদি এরা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এরা অনেস্টির সঙ্গে সব কাজ করবে, এবং যে ধরনের ডিসঅনেস্টি নিয়ে তাদের অস্তিত্ব বজায় রেখেছিল এবং টাকা পয়সা এবং ক্ষমতা এনজয় করছিল, সেটা করতে পারবে না। সেজন্য এদের পক্ষান্তর ভয় পায়, মুখে সেটা প্রকাশ করে না, যার জন্য এদেরকে সাইড করার প্রচেষ্টা থাকে। দুর্বলতা বলে চ্যানেলাইজ করে দেয়। হ্যাঁ, বুঝতে পারে না। আমি কোন এক বিশ্ববিদ্যালয়ে, আমি নাম বলবো না যেহেতু আমার মুখ খোলা নিষেধ, কোন এক বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে নিমন্ত্রিত এক ব্যক্তি, এক মিটিং। সেখানে আধিকারিকেরা রয়েছে, উপাচার্য রয়েছে, কয়েকজন অধ্যাপকও আছে। সেই মুহূর্তে তারা ভুলে গেছিল তাদের হিতাহিত জ্ঞান। উপাচার্য মহাশয়কে তারা বলছে, একজন আধিকারিক, দু তিনজন আধিকারিক সুর মেলালো তার সাথে, যে বলবেন না এই যে প্রমোশন দিচ্ছেন না, এই যে এসসি এসটি ওবিসি পোস্টে যেগুলো আপনি লোক নিয়োগ করছেন, এরা কেউ যোগ্য নয়, এরা কেউ পারে না, এরা এত অযোগ্য, নিজেরা ভয় পায় এবং বাধ্য হয়ে চাপ নিতে পারে না, কাজ করতে পারে না বলে সুইসাইড করেছে। এরকম 3 জন সুইসাইড করেছে, জানি তো।
সুতরাং এদের প্রমোশন দেবেন না, ওই পোস্টগুলো ডাইভার্ট করুন এবং যোগ্যতম লোক যদি আনতে হয় আপনাকে, তাহলে এদেরকে আপনাকে কাজে লাগাতে হবে। এই বলার মতো যিনি বলছেন, আমি খোঁজ নিয়ে দেখলাম তিনি নিজে একটা জালি ওবিসি সার্টিফিকেট বের করেছে, নিজে ওবিসি নয়, বের করে প্রমোশনটা নিয়েছিলেন। তার মুখে এই ধরনের কথা বলতে শুনছি। এবং তাকে সাপোর্ট করছে আরো কিছু ব্রাহ্মীণ কিংবা অব্রাহ্মীণ উচ্চবর্গীয় লোক এলিট ক্লাসের। এবং এইগুলো আলোচনা যখন হয়ে গেল, আমি শুধু দেখলাম তাকিয়ে। আমি সেই মুহূর্তে জানালাম না যে আমি একজন কোন কাস্টের লোক, কারণ আমি যদি ওখানে নিজেকে পরিচয় দিতাম আমি চিনতে পারতাম না। কারণ ওখানে আমার পরিচয়ে ওদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যেত না। আমার পরিচয় দিলে ওদের কৌশল আমি জানতে পারতাম না, যে ওরা আড়ালে আবডালে ওরা কি বৈঠক করে, প্রমোশনের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে এসসি এসটি মানুষদেরকে কি বলে তারা দুর্বল করে রাখে, ঘৃণা করে। তাদের প্রত্যেকের বায়োডাটা আমি জানি। যারা তার কর্মক্ষেত্রে সবচেয়ে ব্যর্থতম ব্যক্তি, নিজের ব্যর্থতা ঢাকার জন্য তারা অন্যের দোষগুলো কালেকশন করে বেড়ায়, সেইগুলো নিয়ে হাজির করা। এবং কাল্পনিক কিছু গল্প থাকে এসসি এসটি ওবিসি সম্পর্কে। শিক্ষার ক্ষেত্রেও তাই। আমি আমার চাকরি জীবনে আগে মনে করিনি কোনোদিন স্কুলে পড়াকালীন, কলেজে পড়াকালীন যে নিম্নবর্গের মানুষদেরকে আলাদা করে দেখা হয়। আমি জানতাম খাতায় তো নাম লেখা হয় না, মাধ্যমিকে কিংবা কলেজে। উচ্চ মাধ্যমিকে খাতায় নাম লেখার রীতি আছে। উচ্চ মাধ্যমিকে নাম লেখা রীতি যখন দেখলাম নিজে খাতা দেখতে গিয়ে, তখন হেড এক্সামিনের কাছে গেছি, এই তুমি এত নম্বর দিলে, দেখেছো মুর্মু, হাসদা, এত বেশি নম্বর পেতে পারে না। আর আমি তো নাম দেখিনি স্যার, ভেতরে খাতা দেখেছি, খাতাগুলো দেখুন। হো, কোথায় কি জানে নাকি ওরা সমস্ত লিটারেচার? কারণ সে 80% মার্কস পেয়েছিল, সেটা কমিয়ে দেওয়া হচ্ছে। আমি সই করবো না। কলেজের ক্ষেত্রে মনে করতাম এখানে নাম লেখা নেই, সুতরাং কোনো ব্যাপার নেই। কিন্তু নাম লেখা না থাকলে কি হয়েছে, ওই এলিট ক্লাসের ছেলে মেয়েদের নাম এবং রোল নাম্বার দুটো এক্সামিনারের জানা, যার জন্য নাম ভুলে গেল ওই রোল নাম্বার অনুযায়ী তাদের নম্বর আগের থেকে বসে যায়। আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা নিয়েছি, প্র্যাকটিক্যাল ইত্যাদি। সেখানে গিয়ে দেখি আগেই পরীক্ষা নেওয়ার আগে ঠিক করেছে কাকে কত নম্বর দেবে, ওকে ফেল করাতে হবে, ও জানে না কিছুই। বাস্তবে গিয়ে দেখেছি আমি সে যথার্থই অন্যের থেকে বেশি ভালো করেছে। এবং আমি দুটোই রেকর্ড করেছি, এলিট ক্লাসের ছেলেটি যা করেছে আর তথাকথিত পিছিয়ে রাখা ছেলে মেয়েটি যা করেছে। রেকর্ড করে যখন নাম্বারিং হচ্ছে তখন আমি দুটোই রেকর্ড চালিয়ে দিলাম। না তবু আজকে তো মিস্টেক করেছে, অন্যদিন খুব ভালো পড়ায়, এমনিও ভালো, ভুল হতেই পারে আজকে, আর আজকে একদিন ভালো পড়ালে যে সে ভালো তা নয়। তখন আমি বললাম পরীক্ষাটা আজকের দিনের জন্য, কারণ এই মুহূর্তের জন্য পরীক্ষাটা আগের দিনগুলো বিচার করে না। আজকের জন্য নম্বর দেবো আমি, আগের দিনের জন্য আলাদা নম্বর আছে, সেখানে দেখতে হবে কতটা লড়াই করা যায়। মেয়েদের ক্ষেত্রে আরো যন্ত্রণা। ছেলেরা তবু বেশি বাইরে বেরোতে পারে, হুটহাট করে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারে, এখানে ওখানে যেতে পারে, বাজারে গঞ্জে যেখানে খুশি কালে ভদ্রে গেলেও যায়, বাইরে দৌড়ে কোথাও যায়। এখন তো না হয় ঘরে মোবাইল হয়েছে, টিভিতে সিনেমা দেখে, মোবাইলে দেখে। কিন্তু যখন ঘরে ঘরে টিভি ছিল না, গ্রামে একটা টিভি, মোবাইল ছিল না, সেই সময় ছেলেদের কথা ভাবো যে তারা যদি সিনেমা যেত, বাজারে যেত, সেটা নিউজ হতো গ্রামে। মেয়েদের দুরবস্থা আরো শোচনীয়, তাদের তো সেখানে যাওয়ার অধিকার ছিল না। সে যদি বা পড়াশোনা করত গ্রামের স্কুল, হাই স্কুল, যদি বা কলেজে যেত, অনেক কষ্ট করে যাতায়াত করতো, কারণ শহরে তার থাকার জায়গা ছিল না। সেখানে মেসে গিয়ে থাকবে, সেই সঙ্গতি যেমন ছিল না, উপরন্ত থাকলে লোকে তাকে কত ক্ষতি করতে পারে সেই যন্ত্রণাকে ছটফট করত। সেই জন্য ফার্স্ট জেনারেশন লার্নার মেয়েদের যন্ত্রণা আরো বেশি ছিল। এক, ফার্স্ট জেনারেশন হিসাবে, দুই, নিম্নবর্গ হিসাবে, তিন, মেয়ে হিসাবে কতটা টর্চার হতো, কতটা নিন্দিত, অবহেলিত হতো, কতটা সে যন্ত্রণা ভোগ করত।
চুনি কোটাল একটা উৎকৃষ্ট উদাহরণ এটা, তাই না? কিছু প্রশ্ন আছে? যে মেয়েরা পড়াশোনা চালিয়ে অন্তত উচ্চশিক্ষায় এসেছেন, তো তাদের মানসিক স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বহুমাত্রিক যন্ত্রণা সহ্য করতে করতে তাদের বিভিন্ন রকমের অ্যাংজাইটি, বা তারা তো প্রকাশ্যে বলতে পারছে না যেহেতু সেই ইউনিভার্সিটিতেই তাকে থাকতে হবে, চলতে হবে, কিন্তু ভিতরে সে সেই যন্ত্রণাটা অনুভব করছে। তো সেক্ষেত্রে বলি, ফার্স্ট জেনারেশন লার্নার আমাদের দেশে কারা, এটাকে ভেবে নিতে হবে। নন এলিট পিছিয়ে রাখা, এই নন এলিট পিছিয়ে রাখার মধ্যে প্রায় 99% বেশি হচ্ছে তথাকথিত নিম্নবর্গ বলে পরিচিত, অস্পৃশ্য বলে পরিচিত, ঘৃণিত। আর ওই 1% উচ্চবর্গের কেউ কেউ, কারণ তাদেরও কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার বলতে পারছি না। পূর্বপুরুষ দুই প্রজন্ম এক প্রজন্ম আগে তারা পড়াশোনা জানতো, মাঝে হয়তো তার বাপ মাঝে পড়াশোনা শেখেনি, সে এখন পড়তে এসছে। যদি বলি ব্রাহ্মণ, কায়স্থ, এদের বৌদ্ধ, এদের বিষয়টি। সুতরাং এই ছেলেটি যখন তার পড়াশোনা করে তার নামেই সে উতরে যাচ্ছে, তার নামের টাইটেল দেখে, দরিদ্র হতে পারে কিন্তু সোশ্যাল প্রেস্টিজ তার কিন্তু সবার উঠছে। তার যাই থাক, সে চরিত্রহীন হোক, দরিদ্র হোক, কিন্তু সোশ্যাল প্রেস্টিজে সে সবার চেয়ে আলাদা। এবং এই যে বিষয়টি বাকি যারা তাদের ফার্স্ট জেনারেশন লার্নার, এদের যন্ত্রণা শুরু হয় ক্লাস 5 থেকে। কারণ প্রথমত তারা কম বয়সে ঠিক টাইমে স্কুলে যেতে পৌঁছাতে পারে না, তাকে স্কুলে ভর্তি হতে হয় একটু বেশি বয়সে, যখন 1-এ ভর্তি হয় বেশি বয়সে, হয়তো 7 কিংবা 8-এ গিয়ে ভর্তি হয়। তারপর সে 5-এ যখন পড়ে তার অ্যাডমিশন পিরিয়ড শুরু হয়ে যায়। সেই পিরিয়ডে বাপ মা, আত্মীয় পরিজন, ফার্স্ট জেনারেশন লার্নার, তারা নিরক্ষর, তারা মনে করে মেয়েকে বিয়ে দিতে হবে।